নমস্কার, আমি সুজয় বৈদ্য। নতুন বছরে অর্থাৎ 1 এপ্রিল 2025 থেকে যখনই আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 ইমপ্লিমেন্ট হয়ে গেছে, তখন থেকেই কিন্তু বেশ কিছু নিয়মের পরিবর্তন হয়েছে এবং সেই নিয়মের পরিবর্তন হওয়ার জন্য আমাদের যে স্যালারি আছে সেই স্যালারি স্ট্রাকচারের মধ্যেও বেশ কিছু পরিবর্তন এসছে এবং এই পরিবর্তনের জন্য আপনার স্যালারিতে বেশ কিছু ডাইরেক্ট এফেক্ট করবে। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, এতদিন পর্যন্ত যদি দেখা যায় তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে এমপ্লয়াররা রয়েছে, অর্থাৎ যেসব কোম্পানি আমাদেরকে স্যালারি দেয় তাদের ক্ষেত্রে যেটা দেখা যেত, তারা আমাদের টোটাল যে সিটিসি ছিল সেই সিটিসির 25-40%ই আমাদের বেসিক স্যালারি দেখাতো। কেননা বেসিক স্যালারি যতটাই বেশি দেখাতে হবে ততটা পরিমাণেই ইপিএফ দিতে হবে, গ্র্যাচুইটি দিতে হবে এবং যার ফলে কোম্পানির খরচ বাড়বে। এই কারণে তারা কিন্তু অনেকটাই কম তাদের স্যালারি দিত। এখন যে নতুন নিয়মটি করা হয়েছে সেখানে বলা হয়েছে আপনার বেসিক স্যালারি প্লাস ডিএ প্লাস রিটেনিং অ্যালাওয়েন্স নিয়ে আপনার টোটাল 50% কিন্তু আপনার সিটিসির দেখাতে হবেই। অর্থাৎ কোম্পানিগুলো আপনার বেসিক স্যালারি ইনক্রিজ করতে বাধ্য হয়ে যাবে। এবার এই যে দুটো পার্থক্য ঘটলো, অর্থাৎ আগে 25 থেকে 40% দেখাতো, এখন 50% দেখাতে হচ্ছে। এর ফলে কি কি এফেক্ট পড়বে? এর ফলে যে পার্থক্যটা হবে সেটা হলো আমাদের যে ইপিএফ এর কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশন বাড়বে। 2 নম্বর, কোম্পানিরও ইপিএফ এর যে কন্ট্রিবিউশন সেই কন্ট্রিবিউশন বাড়বে। এর সাথে সাথে যেই জিনিসটা দেখা যাবে যে আপনি বাড়িতে যে টাকা নিয়ে যেতে পারছিলেন তার থেকে একটু হলেও কম টাকা এখন বাড়িতে নিয়ে যেতে পারবেন, কেননা আপনার ইপিএফ এর কন্ট্রিবিউশন আপনার ক্ষেত্রেও বেড়ে গেছে। এর সাথে সাথে যেই জিনিসটা ঘটবে সেটা হলো আপনার রিটায়ারমেন্ট যে বেনিফিট আছে সেই রিটায়ারমেন্ট বেনিফিটের জন্য কিন্তু সেটা ভালো হবে, কেননা আপনার ইপিএফ এর যদি কন্ট্রিবিউশন বাড়ে সেক্ষেত্রে আপনার রিটায়ারমেন্টের পর যে টাকা আপনি পেতেন তার থেকে বেশি টাকা কিন্তু আফটার রিটায়ারমেন্ট আপনি পাবেন। এর ফলে আর একটা সিনারিও তৈরি হতে পারে, সেটা হলো বেশ কিছু কোম্পানি হতে পারে এই ধরনের জিনিস করলো, অনেক এমপ্লয়ারই কিন্তু হায়ার করলো কিন্তু তাদের অ্যাজ এ স্যালারিড পার্সন হিসাবে দেখালো না, তাদেরকে প্রফেশনাল অ্যাডভাইজার বা অন্য কোনো কিছু হিসাবে কোম্পানি দেখিয়ে দেবে, যার ফলে দেখা যাবে যে তাদের হয়তো টিডিএস ডিডাক্ট বেশি করতে হবে কিন্তু স্যালারিড পার্সনদের যে যে ধরনের বেনিফিট দিতে হচ্ছিল সেই বেনিফিটগুলো কোম্পানিকে দিতে হবে না। এই একটি জিনিস কিন্তু অনেক কোম্পানির ক্ষেত্রেই ঘটতে পারে, যেটা আগে পর্যন্ত অনেক ক্ষেত্রেই দেখা যেত যে হতো কি হতো না। এই জিনিসটা অনেকাংশেই বাড়বে, বিশেষ করে ছোট ছোট কোম্পানির ক্ষেত্রে। যে কোনো কারণবশত দেখা গেল কোনো একজন ব্যক্তি কোনো কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে চলে গেল, সেক্ষেত্রে দেখা যায় তার যে ডিউজ সেই কোম্পানিতে রয়েছে সেটা সেটেল করতে করতে প্রায় 90 দিন কিন্তু লেগে যেত, তাদের একটা লম্বা সময় ওয়েট করতে হতো। এখন কিন্তু কোম্পানি বলছে ওই ব্যক্তি যেদিন রেজিগনেশন দেবে তার থেকে আর 2 দিনের মধ্যে, 2টো ওয়ার্কিং ডেজ অবশ্যই, ধরে নিলাম সেই ব্যক্তি শুক্রবার সেই কোম্পানি ছেড়ে চলে গেছে, এখন সেক্ষেত্রে 2 দিন হিসাবে শনি রবিকে ধরা হবে না, কিন্তু শনি রবি যদি কোম্পানির ছুটি থাকে সেক্ষেত্রে সোম মঙ্গলের মধ্যে কিন্তু তার সেটেলমেন্ট কমপ্লিট হয়ে যেতে হবে। এতদিন পর্যন্ত যেটা 90 দিন ছিল, এটা একটা বড় রিলিফ বলা যায়, বিশেষ করে স্যালারিড পার্সনদের ক্ষেত্রে যাদের সেটেলমেন্ট হতে অনেকটা সময় লাগতো, এখন 2 দিনেই তাদের সেটেলমেন্ট কমপ্লিট হয়ে যাবে। এবং এক্ষেত্রে অনেকে মনে করতে পারে যদি কোনো কোম্পানি দেখা গেল আমার সেটেলমেন্ট 2 দিনে করলো না, সেক্ষেত্রে সে কী করতে পারে? সে লেবার ডিপার্টমেন্টে কমপ্লেন করতে পারে যে আমার সেটেলমেন্ট এখনও 2টো ওয়ার্কিং ডেজ পেরিয়ে গেছে, তারপরেও আমার সেটেলমেন্ট এখনও করা হয়নি। আমাদের বেসিক স্যালারি যেরকমভাবে বাড়বে সেই অনুযায়ী আমাদের এইচআরেও কিন্তু বাড়বে। স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই যে আমাদের বেসিক স্যালারির 50% আমাদের এইচআরে ম্যাক্সিমাম হতে পারে। অবশ্যই সেটা মেট্রো সিটির জন্য, নন মেট্রো সিটির জন্য সেটা 40% হয়ে যায়। যাই হোক, আমাদের 40% হোক অথবা 50% হোক, আমাদের বেসিক স্যালারি যদি বাড়ে তাহলে আমাদের এইচআরের পরিমাণও বা এইচআরের এক্সেমশন নেওয়ার যে লিমিট রয়েছে সেই লিমিটটাও কিন্তু আমাদের বেড়ে যায়, যার ফলে অনেক ব্যক্তির দেখা যেতে পারে যে এইচআরের পরিমাণ বেড়ে গেল। এখন সেই ব্যক্তি যদি কোনো কারণবশত দেখা যায় যে সে এইচটিসির সমস্ত বেনিফিট নিয়েছে, এনপিএসের সমস্ত বেনিফিট নিয়েছে, একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের হাউস লোন রয়েছে, এই ধরনের সমস্ত বেনিফিট যদি মেলানো যায় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাবে যাদের স্যালারি 12 থেকে 20 লাখের মধ্যে
সেক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে যে তাদের ওল্ড ট্যাক্স রেজিমে ইনকাম ট্যাক্স জমা করলে অনেক বেশি সুবিধা হবে। শুধুমাত্র যে 20 লাখের পর্যন্ত যাদের ইনকাম তাদের ক্ষেত্রে সুবিধা হবে তা নয়, অনেক ক্ষেত্রে কিন্তু 50 লাখের ওপরে ইনকাম চলে গেলেও ওল্ড রেজিমে ইনকাম ট্যাক্স রিটার্ন করা অনেক ক্ষেত্রে বেনিফিটেড হয়। এ সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও আমরা অবশ্যই বানিয়েছিলাম, আপনি চাইলে দেখে নিতে পারেন। ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, এছাড়া এন্ড স্ক্রিনেও চলে আসবে, আপনি চাইলে এই ভিডিও দেখে নিতে পারেন। হতে পারে আপনার ক্ষেত্রে ওল্ড ট্যাক্স রেজিমে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করলে ভালো হবে, কিন্তু আপনার এক্সেমশন আর ডিডাকশানের পরিমাণ যদি খুব একটা বেশি না হয়। অনেক কোম্পানি আছে যে দেখা যায় যে তাদের স্যালারি স্ট্রাকচার সিম্পলিফাইড করার জন্য, অত ঝামেলা না নেওয়ার জন্য তারা অত এক্সেমশন অথবা ডিডাকশান দেয় না, যার ফলে দেখা যায় তাদের নিউ ট্যাক্স রেজিমেই কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করলে ভালো হবে। লাস্ট অফ অল, ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এখনও পর্যন্ত নিউ ট্যাক্স রেজিমে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করলে ভালো হবে, কিন্তু বেশ কিছু ব্যক্তি আছে যারা এই নতুন নিয়মের জন্য দেখা যাবে তারা আবার পুরনো রেজিমে ফিরে যেতে পারে, কেননা পুরনো রেজিমে তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করলে সুবিধা হতে পারে এইচআরএ এক্সেমশন বাড়ার জন্য। এই ছিল টোটাল 3টে চেঞ্জ, যেই 3টে চেঞ্জ স্যালারিড পার্সনদের ডাইরেক্টলি এফেক্ট করতে পারে। আশা করি ভিডিওটি থেকে আপনাদের অল্প কিছু হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর যদি আপনাদের মনে হয় যে এই কন্টেন্ট তৈরি করার জন্য আপনাদের কিছু সাপোর্ট করার আমাদের প্রয়োজন আছে, তাহলে অবশ্যই জয়েন বাটনে ক্লিক করতে ভুলবেন না। অবশ্যই কম্পালসারি নয়, ভলেন্টিয়ারি। আপনার যদি মনে হয় তাহলেই কিন্তু আপনি জয়েন করতে পারেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।